আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবে কবে হতে পারে ঈদ উল ফিতর জানা গেল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। জানাবো ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর আহ্বান ইসলামী আন্দোলনের। এবং সর্বশেষ জানাবো বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবে কবে হতে পারে ঈদ উল ফিতর জানা গেল। 29শে মার্চ সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন। ফলে দেশটিতে 30শে মার্চ রোববার ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এবছর দেশটিতে রমজান মাস 29 দিনেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের গণমাধ্যমের বরাতে জানা যায়, সৌদি আরবে 29শে মার্চ দুপুর 2টায় নতুন চাঁদের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সূর্যাস্তের পরে প্রায় 8 মিনিটের জন্য তা দৃশ্যমান থাকবে। সুপারকো এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ 30শে মার্চ দৃশ্যমান হওয়ার সম্ভাব্য বেশি। এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবার সন্ধ্যায় দেশজুড়ে শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। শাওয়ালের চাঁদ দেখা গেলে তা রমজান মাসের সমাপ্তি এবং ঈদ উল ফিতরের সূচনার নির্দেশ দিবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার পূর্ব প্রতিশ্রুতি ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার পূর্ব প্রতিশ্রুত ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, কী কারণে কোন যুক্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের সময়ক্ষেপণ করতে চাচ্ছেন জাতির সামনে স্পষ্ট করা দরকার। তিনি বলেন, সরকারের সংস্কার প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা যায়, সব গৃহীত হলেও শুধু সংবিধান সংস্কার বাদে অন্যগুলো বাস্তবায়নে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগবে না। অধ্যাদেশ, নির্বাহী কিংবা প্রশাসনিক আদেশের মাধ্যমে তা করতে পারবে সরকার। প্রাতিষ্ঠানিক ও মাঠ পর্যায়ে সংস্কারের জন্য একই কথা প্রযোজ্য। বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে যেসব বিষয়ে ঐকমত্য হবে সে বিষয়ে সনদ হতে পারে, নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা প্রতিশ্রুতি থাকতে পারে। সেক্ষেত্রে নির্বাচিত হয়ে সংসদে আসা জনপ্রতিনিধিদের দায়িত্ব হবে সেগুলো বাস্তবায়ন করা। তিনি বলেন, নির্বাচন আয়োজনে শুধু জুন থেকে জুলাই বললেই জাতি সন্তুষ্ট হবে না। এখানে একটি মহলকে সুবিধা দেওয়া কোনো এজেন্ডা থাকলে ইতোমধ্যে জনমনে যে সন্দেহ দানা বেঁধেছে তা জাতির জন্য সুখকর হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যতবার কথা বলেছি ততবার তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন। এই জন্য আমরা সবসময় বিষয়টি রোডম্যাপের মাধ্যমে জাতির কাছে পেশ করার দাবি জানিয়েছি। আবার যখনই সুযোগ হচ্ছে দেশি কিংবা বিদেশি সংবাদ মাধ্যমের কাছেও তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণা দিয়েছেন। কিন্তু এখন এসে জাতির সামনে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এভাবে ফ্লেক্সিবল কথা বলাকে বিএনপি সঠিক মনে করে না। ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর আহ্বান ইসলামী আন্দোলনের। প্রধান উপদেষ্টা চীন সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি ভারতের বাংলাদেশ বিরোধী অপতৎপরতা প্রতিরোধে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছে দলটি। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন আত্মমর্যাদাশীল দেশ। সম্মান মর্যাদা ও অধিকারের জন্য লড়াইয়ের এক ঐতিহাসিক দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান চীন সফরে যাচ্ছেন। বিদ্যমান বাস্তবতায় এই সফরের বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। মাওলানা ইউনুস আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক দ্বৈরথে যেসব চীনা কোম্পানি চীনের বাইরে তাদের কারখানা সরিয়ে নিচ্ছে, বাংলাদেশ হতে পারে তাদের উত্তম গন্তব্য। কারণ বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী যারা শিক্ষিত এবং অল্প কিছু প্রশিক্ষণ পেলে তারা দক্ষ হয়ে উঠবে। এ বিষয়টি চীন সরকার ও চীনা উদ্যোক্তাদের সামনে তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, এবারে সফর ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। ভারত যেভাবে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে তা প্রতিরোধে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আমাদের সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বেসামরিক প্রযুক্তি হস্তান্তর আমাদের উভয়ের জন্য কল্যাণ বয়ে আনবে। এই বিষয়টিও এবারে সফরে তুলে আনতে হবে। তিনি আরও বলেন, চীন আমাদের বহুদিনের উন্নয়ন সহযোগী। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ঐতিহাসিকভাবে প্রমাণিত।
এখন চিকিৎসা ও ব্যবসা নিয়ে উভয় দেশের মধ্যে আন্তঃযোগাযোগ যাতে আরও বৃদ্ধি করা যায় সেই উপায় খুঁজতে হবে এবারের সফরে। মাওলানা ইউনুস আহমেদ উইঘুর মুসলিমদের প্রসঙ্গে এনে বলেন, আমাদের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে আমরা আনন্দিত, কিন্তু চীনের উইঘুর মুসলিমদের সঙ্গে চীন সরকারের আচরণ নিয়ে আমরা উদ্বিগ্ন। চীনের সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের নানান প্রান্তের মুসলমানদের যে উষ্ণ সম্পর্ক, তার ধারাবাহিকতায় উইঘুর মুসলিমদের সঙ্গে চীন সরকার উষ্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবে এই প্রত্যাশা আমরা করি। উইঘুর মুসলিমদের বিষয়ে আমাদের উদ্বেগের কথা চীন সরকারকে অবহিত করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান থাকবে। বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ, তা নিয়ে রাজনীতির অন্দরমহলে চলছে টানাপোড়েন। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আওয়ামী লীগ নিয়ে দুটি বিকল্প ভাবনার কথা জানা গেছে। একটি পক্ষ চায় শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে রেবেল তথা বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো। আরেকটি বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা। রাজনৈতিক সূত্রগুলো সমকালকে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে। এই চাওয়া পূরণে শেখ হাসিনা বিরোধী নেতাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যায় কিনা এই ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একাংশের মধ্যে। তবে এই সুযোগ পেতে হাসিনা বিরোধী নেতাদের জুলাই গণহত্যা, 3টি বিতর্কিত নির্বাচন, গুম খুন, ব্যাংক লুট, টাকা পাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়াকে রিকনসিলিয়েশন বলতে যাচ্ছেন কেউ কেউ। একজন উপদেষ্টা সহ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের কয়েকজনের এতে সায় ছিল। গত 20 ফেব্রুয়ারি সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে এই পরিকল্পনা তুলে ধরা হয়। জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম ফেসবুকের পোস্টে গত 3 দিনে আওয়ামী লীগ নিয়ে দ্বিতীয় বিকল্প ভাবনাটি সামনে আসে। স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চিন্তাকে রিফাইন্ড আওয়ামী লীগ বলছেন ছাত্রনেতারা। তাদের বড় অংশই জুলাই গণহত্যার দায়ে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ঘোর বিরোধী। এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠেও নেমেছে। গতকাল রোববার রিফাইন্ড আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর বিষয়ে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টের সম্পর্কে নেত্র নিউজ সেনাবাহিনীর বক্তব্য পেয়েছে দাবি করে প্রতিবেদন করেছে। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী 11ই মার্চ 2 ছাত্রনেতার সঙ্গে বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান অভিমত দিয়েছিলেন, যেসব নেতা ফৌজদারি মামলায় জড়িত নন এবং স্বচ্ছ ভাবমূর্তির, তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে। তবে এই ব্যাপারে সরকার ও রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে পারে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, তিনি সহ আরও 2 জনের কাছে 11ই মার্চ দুপুর 2:30টায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বলা হয়, তারা যেন আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নেন। তবে এর আগে থেকেই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সরব ছিলেন হাসনাত। 12ই মার্চ তিনি লেখেন, আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে। 15ই মার্চ লেখেন, যেই পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। 20 মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্বোধন করে লেখেন, ডক্টর ইউনুস, আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে কোনো লাভ নেই। গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা এই সরকারের নেই। এই বক্তব্যের পর মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, ক্যান্টনমেন্ট থেকে এই প্রস্তাব এসেছে। রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রথমবারের মতো এত খোলাখুলি আলাপ দেশজুড়ে বিতর্ক তৈরি করে। পরদিন শুক্রবার এনসিপির সংবাদ সম্মেলনে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানায়। তবে পরদিন দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, হাসনাতের লেখা শিষ্টাচার বহির্ভূত। ঘটনা আরও মোড় নেয় রোববার সার্জিস আলমের লেখায়। তার লেখার সারাংশ, ছাত্রনেতাদের আগ্রহেই 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছিল। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।